আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের আয়োজন সিভিক এডুকেশন ১ এর ইউনিট 1 ১ থেকে ৫। তো মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আমাদের আরো একটি ক্লাস করার সুযোগ দিয়েছেন। তো আসি এখন শিক্ষা ও নাগরিকতা এর ইংলিশ হলো এডুকেশন অ্যান্ড সিটিজেনশিপ ইউনিট 1। ভূমিকা: শিক্ষা সভ্যতার মাপকাঠি। শিক্ষা গ্রহণে চলে দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ জীবনব্যাপী। সার্বিক কল্যাণ ও শান্তির জন্য শিক্ষার বিকল্প কিছু নেই। মানব সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য জ্ঞান চর্চা অত্যাবশ্যক। উল্লেখযোগ্য যে আল কোরআনের প্রথম আহ্বান হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো, জ্ঞান অর্জন করো। আর এই কারণে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে জ্ঞান সাধনে ফরজ বা অবশ্য কর্তব্য বলে ঘোষণা করেছেন। বলার অপেক্ষা রাখে না যে নাগরিক জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। সুশিক্ষিত নাগরিক দেশ ও জাতির মূল্যবান সম্পদ। শিক্ষার মধ্য দিয়েই একজন মানুষ আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে। শিক্ষা ছাড়া নাগরিক রাষ্ট্রের প্রতি তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পারে না। শিক্ষা মানুষকে যোগ্য নাগরিক রূপে জীবনযাপন ও চিন্তা করতে শিখায়। শিক্ষা যখন প্রতিটি মানুষের দেহ ও মনের উপর প্রভাব বিস্তার করে, কেবল তখনই একটি দেশে আদর্শ নাগরিক গোষ্ঠী গড়ে ওঠে। শিক্ষা ও নাগরিকতা শীর্ষক ইউনিটের আলোচনা নিম্নরূপ 5টি পাঠে বিন্যস্ত করা হয়েছে। পাঠ 1 শিক্ষা, পাঠ 2 সিভিক এডুকেশন, পাঠ 3 দূরশিক্ষণ, পাঠ 4 নাগরিকতার স্বরূপ, পাঠ 5 সুনাগরিকের গুণাবলী ও বিশ্ব নাগরিকতা। তো পার্ট 1 এ যে শিক্ষা এডুকেশন সেটা বলবো। উদ্দেশ্য: এ পাঠে শেষে আপনি শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করতে পারবেন। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বোঝায় তা বলতে পারবেন। শিক্ষা সম্পর্কে বিভিন্ন মনীষীর বক্তব্য উপস্থাপন করতে পারবেন। বাংলাদেশে শিক্ষার উদ্দেশ্য বর্ণনা করতে পারবেন। আসেন তাহলে শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ। শিক্ষা শব্দটির উৎপত্তি হচ্ছে সংস্কৃত শাস ধাতু থেকে। শাস ধাতুর অর্থ হলো শাসন করা, নিয়ন্ত্রণ করা, নির্দেশ দেয়া, তিরস্কার করা, উপদেশ দেয়া ইত্যাদি। অন্যদিকে শিক্ষা শব্দের সমার্থক বিদ্যা। শব্দটির উদ্ভব হয়েছে সংস্কৃত বিদ ধাতু থেকে। বিদ এর অর্থ জানা বা জ্ঞান অর্জন করা। তাহলে ব্যুৎপত্তিগত অর্থে শিক্ষা হলো জ্ঞান অর্জনের প্রয়াস। তবে বাংলা ভাষায় শিক্ষা শব্দটির দ্বারা নানা অর্থ প্রকাশ পায়। শিক্ষা শব্দটির দ্বারা জ্ঞান চর্চা, অনুশীলন বা অভ্যাসের মাধ্যমে কোনো বিষয় কর্মে দক্ষতা অর্জন বা কোনো কিছুর আয়ত্ত করাকে বোঝায়। আবার এ দ্বারা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন, কোনো বিধিনিষেধ পালনের কথাও বোঝায়। এমনকি অন্যায় ও অবাঞ্ছনীয় কাজের জন্য শাস্তিদানের কথাও এ শিক্ষা শব্দটি দ্বারা প্রকাশ পায়। যেমন কাউকে উচিত শিক্ষা দেওয়া অর্থাৎ শাস্তিদান করা বোঝায়। তাহলে দেখা যায় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষা শব্দটিকে ব্যবহার করা যায়। এখন আমরা শিক্ষা শব্দের প্রকৃত অর্থ অনুধাবনের জন্য ইংরেজি অভিধানের
সাহায্য গ্রহণ করতে পারে। শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ হিসেবে এডুকেশন শব্দটি ব্যবহৃত হয়। এডুকেশন শব্দটি ইংরেজি ভাষা এসেছে ল্যাটিন ভাষা থেকে। এই কথাটুকু মার্ক করা দরকার। ইংরেজি শব্দটি ইংরেজি ভাষায় এসেছে ল্যাটিন ভাষা থেকে। আচ্ছা, ল্যাটিন ভাষায় ৩টি মৌলিক শব্দের সন্ধান পাওয়া যায়, যথা এডুকেটাম, এডুসিয়ার, এডুকেয়ার। প্রথমটি অর্থাৎ এডুকেটাম শব্দটি অর্থ শিক্ষাকর্ম, অ্যাক্ট অফ টিচিং বা শিক্ষকতা। দ্বিতীয় অর্থটি এডুসিয়ার শব্দের অর্থ লালন পালন করা, টু ব্রিং আপ বা প্রয়োজন অনুসারী প্রশিক্ষণ দেয়া, টু ট্রেইন। তৃতীয় অর্থটি এডুকেয়ার শব্দটির সমার্থক হলো প্রকাশ করা, টু লিড আউট বা বিকাশ ঘটানো, টু ড্র। উপরের ৩টি ল্যাটিন শব্দের ভাবগত অর্থ এডুকেশন শব্দের মাধ্যমে প্রকাশ পেয়েছে। ব্যুৎপত্তিগত অর্থের বিবেচনায় এডুকেশন বা শিক্ষা শব্দের ৩টি অর্থ প্রকাশ হয়। প্রথমটি এডুকেটাম মূলত শিক্ষকতা নীতি ও পদ্ধতির অর্থ প্রকাশ করে। দ্বিতীয়টি অর্থ এডুসিয়ার শব্দটির পূর্ব পরিকল্পনা অনুসারে শিশুকে তৈরি করার ভাবার্থ সুস্পষ্ট। তৃতীয় অর্থটি এডুকেয়ার, এর মাধ্যমে শিক্ষার অর্থ বলতে অন্তর্নিহিত শক্তির বিকাশ, অর্থাৎ ব্যক্তির সুপ্ত সম্ভাবনার বাস্তবায়নকে বোঝানো হয়। সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা এ বিষয়ে এখন একটু বলবো। বাংলা পড়ব। বাংলা শিক্ষা এবং ইংরেজি এডুকেশন শব্দ দ্বয়ের অর্থ খুঁজতে গিয়ে দুটি দৃষ্টিভঙ্গি ও সন্ধান পাওয়া গেল, যথা ব্যাপক অর্থে শিক্ষা এবং সংকীর্ণ অর্থে শিক্ষা। এখন আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সংকীর্ণ অর্থে শিক্ষা। সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে প্রচলিত প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোঝায়। শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক উপায়ে শিক্ষকের সহায়তায় নির্বাচিত পাঠ্যক্রম অনুসারে এ শিক্ষা দান করে। শিক্ষার্থী এ প্রক্রিয়ায় নির্দিষ্ট পাঠ্য বিষয়ে জ্ঞান ও কুশলতা অর্জন করে। শিক্ষার্থীকে ডিগ্রি গ্রহণের উপযুক্ত করে তোলাই এ ধরনের শিক্ষার মূল উদ্দেশ্য। সংকীর্ণ অর্থে শিক্ষাকে অনেকেই প্রক্রিয়া, প্রসেস এবং উৎপাদন, প্রোডাক্ট হিসেবে বিবেচনা করেন। একথা মনে করা হয় যে শিক্ষা হলো আমাদের জ্ঞান, কৌশল, দক্ষতা, আদর্শ, মূল্যবোধ, বঞ্চনীয় দৃষ্টিভঙ্গি ইত্যাদির বিকাশ ঘটানোর প্রক্রিয়া বা প্রসেস। এ ক্ষেত্রে পূর্ব নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের দিকে লক্ষ্য রেখে যে শিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করা যুক্তিযুক্ত তার উপর গুরুত্ব প্রদান করা হয়। আবার উদ্দেশ্য পূরণ কতটুকু হলো অথবা কি উদ্দেশ্যে সার্থক হলো তার উপর গুরুত্ব প্রদান করে বলা হয় শিক্ষা হলো উৎপাদন বা প্রোডাক্ট। অর্থাৎ শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা, আদর্শ, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ইত্যাদি সৃষ্টি করার সামগ্রিক ফলাফল। ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষা জীবনের সাথে গভীরভাবে যুক্ত। শিক্ষা ও জীবন এক্ষেত্রে সমার্থক। মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষা বিরামহীন প্রক্রিয়ায় পরিচালিত হয়। তাই এ শিক্ষা অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। জীবনের প্রতি ক্ষেত্রে প্রতিক্ষণে নতুন নতুন যত অভিজ্ঞতায় মানুষ সঞ্চয় করে তার সবই শিক্ষার আওতাভুক্ত। শিক্ষার ব্যাপক অর্থের বিচার যে কোনো নিরক্ষর মানুষও কার্যকারী অভিজ্ঞতার সঞ্চয় করে শিক্ষিত হিসেবে গণ্য হতে পারে। তবে অভিজ্ঞতা তখনই স্বভাব চরিত্র আচার আচরণের উপর প্রভাব বিস্তার করে। তাই ব্যাপক অর্থে ব্যক্তির মন, চরিত্র অথবা শারীরিক সামর্থ্য প্রসঙ্গে কোনো গঠনমূলক উপযোগিতা আছে এমন যে কোনো কর্ম ও অভিজ্ঞতাকে শিক্ষা বলা হয়। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন মনীষীর বক্তব্য। বহুকাল ধরে দার্শনিক শিক্ষা সম্বন্ধে তাদের চিন্তাধারা ও মতবাদ প্রকাশ করে আসছেন, কিন্তু আদ্যাবধি শিক্ষার কোনো সার্বজনীন সংজ্ঞা নির্ধারিত হয়নি।
আদবি। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে ও দার্শনিক শিক্ষা চিন্তাবিদদের মধ্যে বিভিন্ন ধারণা রয়েছে। গ্রিক দার্শনিক ও শিক্ষাবিদ সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হল সত্যের আবিষ্কার ও মিথ্যার অপনোদন। সত্যের আবিষ্কার ও মিথ্যার অপনোদন, এই কথাটি বলছে সক্রেটিস। তারপর আসি দার্শনিক প্লেটো বলেছেন, মনের ও দেহের পরিপূর্ণ উন্নতি ও বিকাশ সাধনের জন্য প্রয়োজনীয় সবকিছু শিক্ষার উদ্দেশ্যে বলে পরিগণিত। অ্যারিস্টটল অত্যন্ত দৃঢ়তার সাথে অভিমত ব্যক্ত করেছেন যে ধর্মীয় অনুশাসনের অনুমোদিত কার্যকলাপের মাধ্যমে সুখ আহরণই শিক্ষার উদ্দেশ্য। চিন্তাবিদ জন লক অত্যন্ত জোরালো ভাষায় বলেছেন, শিক্ষার উদ্দেশ্য হবে সুস্থ দেহে সুস্থ মন প্রতিপালনের নীতিমালা আয়ত্তকরণ। শিক্ষা চিন্তাবিদ হার্বার্ট মনে করেন, শিক্ষার উদ্দেশ্য হবে শিশুর মধ্যে সুকায়িত সম্ভাবনা ও অনুরাগের পূর্ণ বিকাশ এবং তার নৈতিক চরিত্রের কাঙ্ক্ষিত আত্মপ্রকাশ। শিশু শিক্ষাবিদ ফ্রোয়েবেল মন্তব্য করেন, শিক্ষার উদ্দেশ্য হবে একটি সুন্দর, বিশ্বাসযোগ্য ও পবিত্র জীবনের উপলব্ধি। শিক্ষাবিদ পার্কারের মতে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সমাজে আত্মপ্রকাশ এর জন্য যে সমস্ত গুণ নিয়ে শিক্ষার্থী পৃথিবীতে এসেছে, শিক্ষার উদ্দেশ্য হবে সে সকল গুণের পরিপূর্ণ বিকাশ সাধন। বাংলাদেশে শিক্ষার উদ্দেশ্য। শিক্ষার সাধারণ উদ্দেশ্য দেশ কাল নির্বিশেষে অভিন্ন হলেও কোনো দেশের ভৌগোলিক অবস্থান, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সে দেশের শিক্ষার বিষয়ে উদ্দেশ্য নির্ধারণ করে। এ সব ক্ষেত্রে পার্থক্যের কারণে এক দেশের শিক্ষার বিশেষ উদ্দেশ্যের সাথে অন্য দেশের শিক্ষার বিশেষ উদ্দেশ্যের পার্থক্য পরিলক্ষিত হয়। এজন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন কিংবা চীনের শিক্ষার বিশেষ উদ্দেশ্য এবং বাংলাদেশের শিক্ষার উদ্দেশ্যর মধ্যে বিভিন্ন পরিলক্ষিত হয়। বাংলাদেশে একটি অতি জনসংখ্যা, অতি আদ্যসূতি এবং অনুন্নত অর্থনীতির দেশ। ধর্মীয় চেতনা, সামাজিক সম্পর্ক ও রক্ষণশীলতার পরিবেশ গড়ে তুলেছে। তবুও আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা ও সমৃদ্ধি অর্জনের অভিপ্রায় শিক্ষার কতকগুলো বিশেষ উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে, যেমন ব্যক্তির সৃজনশীলতার বিকাশ, সমাজ ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে শিক্ষাদান, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে উপযোগী মান, দক্ষতা ও নৈপুণ্য সৃষ্টি, দেশের প্রতি শ্রদ্ধা, নৈতিক বোধ, সততা, মানবিক গুণ ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ ইত্যাদি নৈতিক গুণের বিকাশ, দেশপ্রেম ও সুনাগরিকের গুণাবলী ও বিকাশ সাধন। বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রণয়ন কমিটি তাদের রিপোর্টের প্রথম খণ্ডে বাংলাদেশের সামাজিক পটভূমির প্রেক্ষিতে যে কয়টি বিশেষ উদ্দেশ্যের কথা উল্লেখ করেছে তা হল, ব্যক্তি ও জাতীয় জীবনে নৈতিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উপর গুরুত্ব, মানবিক ও সামাজিক গুণের বিকাশ, বৃত্তিমূলক শিক্ষার প্রসার, কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ, জীবন ও পরিবেশের কেন্দ্রিক শিক্ষা, সৃজনশীলতা, প্রতিভার বিকাশ এবং পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীলতা। সার কথা, মানে এই হোল কথাগুলো এই সার কথার মধ্যে তুলে ধরা হয়েছে যে আসলে শিক্ষার বিষয় নিয়ে। শিক্ষা শব্দটির দ্বারা চর্চা, অনুশীলন ও বা অভ্যাসের মাধ্যমে কোনো বিশেষ কর্মে দক্ষতা অর্জন বা কোনো কিছুর আয়ত্ত করা বোঝায়। আবার এ দ্বারা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন, কোনো বিধি নিষেধ পালনের কথাও বোঝায়। জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন যত অভিজ্ঞতায় মানুষ সঞ্চয় করে তা সবই শিক্ষার আওতাভুক্ত। শিক্ষার আসল কথা হলো মানুষের অন্তর্নিহিত শক্তি বিকাশ। শিক্ষার সাধারণ উদ্দেশ্য দেশ কাল নির্বিশেষে অভিন্ন হলেও কোনো দেশের অর্থ, সামাজিক ও রাজনৈতিক কারণে সে দেশের শিক্ষা ব্যবস্থা বিশেষ উদ্দেশ্য নির্ধারণ করে।
এখন আছি পাঠ্যোত্তর মূল্যায়ন। নৈর্ব্যক্তিক প্রশ্ন, সঠিক উত্তর লিখুন। শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? সংস্কৃত ভাষা। কোথায় যেন পড়েছি? এই যে এখানে, শিক্ষা শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত শ্বাস ধাতু থেকে। আচ্ছা, এরপর কোন ভাষা থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে? আমরা পিছনে পড়েছি ল্যাটিন ভাষা থেকে। ৩, সক্রেটিসের মতে শিক্ষার উদ্দেশ্য হলো কি? সক্রেটিসের মধ্যে শিক্ষার উদ্দেশ্য কি? আচ্ছা, একটু দেখে আসি, আমি তো ভুলেই গেছি। সক্রেটিসের মতে সক্রেটিস এই যে সত্যের আবিষ্কার ও মিথ্যার অপনোদন। সত্যের আবিষ্কার, মিথ্যার অপনোদন। তার মানে এই যে সত্যের আবিষ্কার আছে, ঘ হবে। তাহলে শিক্ষার উদ্দেশ্য হলো সুস্থ দেহে সুস্থ মন। কথাটি কে বলেছেন? সম্ভবত জন লক। দেখি তারপরে গ চার। জন লক, শিক্ষার উদ্দেশ্য হবে সুস্থ দেহে সুস্থ মন। এই যে দেখেন, সুস্থ দেহে সুস্থ মন, এই কথাটা কি বলছে? জন লক বলছে। এই যে জন লক, চিন্তাবিদ। তার মানে এটা হবে গ। তারপর আসি সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। ব্যাপক অর্থে শিক্ষা বলতে কি বুঝি? সে বিষয়ে আমরা উপরে পড়েছি, আগেই পড়েছি। শিক্ষার গুরুত্ব কি সে বিষয়ে পড়েছি। এই বিষয়গুলো উপর থেকে বুঝে নিজেদের থেকে লিখতে হবে। রচনামূলক প্রশ্ন, শিক্ষা সম্পর্কে মনীষীদের বক্তব্য আলোচনা করেন। ওই যে জন লক, তারপরে অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরা যেসব কথা বলছে আর কি, সেসব বিষয়। তো তারপর লোকে সুনাগরিক সৃষ্টিতে শিক্ষার ভূমিকা বর্ণনা দাও। সুনাগরিক সৃষ্টিতে ওই যে উপরের কথা মতো পড়ে ওইভাবে বুঝে শুনে একটা সৃজনশীল উত্তর তৈরি করা। আপনারা আশা করি পারবেন। তারপর আসি এই যে উত্তরমালা, এই তো উত্তরমালা, উপরে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তরমালাগুলো দিয়ে দিচ্ছে। আর সহায়ক গ্রন্থ মোহাম্মদ আসগর আলী, হোসনে বেগম আর শিক্ষানীতির স্বরূপ। এখান থেকে, এই গ্রন্থগুলো থেকে এইসব কিছু নিছে। এখন আসি পার্ট 2, সিভিক এডুকেশন। উদ্দেশ্য, এই পাঠে শেষে আপনি সিভিক এডুকেশন কি তা ব্যাখ্যা করতে পারবেন। সিভিক এডুকেশনের বিকাশ সম্পর্কে বলতে পারবেন। সিভিক এডুকেশন লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে পারবেন। সিভিক এডুকেশন পাঠের প্রয়োজনীয়তা বলতে পারবেন। সিভিক এডুকেশন মূলত দুটি ধারণা আছে। এডুকেশনের মূলত দুটি ধারণা আছে, যার প্রথমটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সুনাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করা হয়, এবং দ্বিতীয়টি নাগরিকের নৈতিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক আদর্শের সামগ্রিক সমন্বয়ের উপর জোর দেওয়া হয়। প্রখ্যাত শিক্ষা বিষয়ক গবেষক হ্যারিস তার এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশনাল রিসার্চ শীর্ষক গ্রন্থে সিভিক এডুকেশনের সংখ্যা নির্ধারণ প্রসঙ্গে দুটি প্রক্রিয়ায় কথা উল্লেখ করেছেন। প্রথম প্রক্রিয়ার সুনাগরিকের 5টি গুণের উপর ভিত্তি করে সিভিক এডুকেশন পরিচালিত হয়। গুণগুলো নিম্নরূপ: সুনাগরিক মৌলিক মানবীয় প্রয়োজন মেটানোর গুরুত্ব সম্পর্কে সর্বদা সচেতন এবং ব্যক্তি মানুষের প্রয়োজন মেটানোর জন্য তৎপর। সুনাগরিক সর্বদা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বস্ত। সুনাগরিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় স্বীকৃত মানবিক সম্পর্ক নিজের জীবনের অনুশীলনে অকুণ্ঠ। সুনাগরিক সমকালীন সামাজিক সমস্যা সমাধানে সহায়তা দানে সদা তৎপর এবং গণতান্ত্রিক জীবন
প্রক্রিয়ার একজন সুনাগরিক নিজে যেমন অভ্যস্ত থাকেন, ঠিক তেমনি এরূপ জীবনের প্রক্রিয়ার মানোন্নয়নে সে তার দক্ষতা, সামর্থ্য, সর্বোপরি জ্ঞান ব্যবহারে অগ্রসরমান। দ্বিতীয় প্রক্রিয়া সিভিক এডুকেশন এর সুনাগরিকের গুণাবলীর সঙ্গে বহুবিধ বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সুনাগরিক জনগণের সুযোগ সুবিধা উন্নয়নের আশা করে, সুনাগরিক সংবিধান, সংস্কৃতি, মানব অধিকার এবং সংশ্লিষ্ট বিষয়াদির মর্যাদা দেয়, সুনাগরিক দেশের আইন ও আইন প্রয়োগ সংস্থাদির মূল্যায়ন করে এবং এ বিষয়ে উচ্চ ধারণা পোষণ করে। সুনাগরিক অনুধাবন করতে পারে যে অদূর ভবিষ্যতে জনগণের শাসন অন্য যে কোনো ধরনের শাসন অপেক্ষা উন্নততর হবে। সুনাগরিক বিশ্বাস করেন যে রাষ্ট্রকে কর দান করা হলো সমষ্টিগত পরিষেবার অংশ এবং যথাসময়ে কর প্রদান করা তাই একজন সুনাগরিকের আবশ্যক কর্তব্য। অতএব বলা যায়, প্রথম প্রক্রিয়ায় সিভিক এডুকেশন হলো গণতন্ত্র ও শিক্ষা, এডুকেশন ফর ডেমোক্রেসি। দ্বিতীয় প্রক্রিয়ার সুনাগরিক হওয়ার একটি দৃষ্টিভঙ্গি, যার সাথে কতিপয় সুনির্দিষ্ট দায়িত্ব কর্তব্য সম্পর্কে, তা হলো সিভিক এডুকেশন হলো নাগরিকের সেই শিক্ষা যে শিক্ষার মাধ্যমে সে রাষ্ট্রের প্রতি কতিপয় দায়িত্ব কর্তব্য পালনে সচেষ্ট হয়, যার মাধ্যমে রাষ্ট্রের সাংবিধানিক মূল্যবোধ শক্তিশালী হয় এবং রাষ্ট্র ও নাগরিক পরস্পরের নিকট এক ধরনের দায়বদ্ধতা সম্পর্কে তৈরি করে। সিভিক এডুকেশনের ক্রমবিন্যাস। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে যখন প্রত্যক্ষ গণতন্ত্র ডাইরেক্ট ডেমোক্রেসি চালু ছিল, তখন থেকেই শিক্ষা বিষয়ক দার্শনিকরা যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ সিভিক এডুকেশনের কথা বলে এসেছেন। পরবর্তীতে ফরাসি দার্শনিক রুশো 1712 থেকে 1778, সুইজারল্যান্ড জন্মগ্রহণকারী শিক্ষাবিদ জোহান হেনরিক পোস্টালৎসি 1746 থেকে 1827 এবং তার মতাদর্শ অনুসারী ফ্রোয়েবল, হার্ভার্ড ও ফিস সহ আমেরিকান শিকাগো স্কুলের বিখ্যাত শিক্ষাবিদ জন ডিউড 1859 থেকে 1952 প্রমুখ সিভিক এডুকেশনের গুরুত্বের কথা খুব জোরেশোরে বলতে শুরু করেন। গ্রিক নগর রাষ্ট্রগুলোতে উন্নত সংস্কৃতি ছিল এবং তা থাকার ফলে যুক্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সিভিক এডুকেশন, সংস্কৃতি ও জ্ঞান বিজ্ঞান তখন দার্শনিকদের আলোচনার মুখ্য বিষয় ছিল। সক্রেটিস নগর রাষ্ট্রের নাগরিকদের প্রজ্ঞা, নৈতিকতা, কুসংস্কারহীনতা, সত্য উদ্ভাবন ইত্যাদি বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে সিভিক এডুকেশন গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন। পরবর্তীতে সক্রেটিসের শিষ্য প্লেটো নগরাষ্ট্রের নাগরিকদের মূল্যবোধ, বিজ্ঞতা, কর্তব্যপরায়ণতা, রাজনৈতিক নেতৃত্ব প্রভৃতি মানবিক গুণের উপর ভিত্তি করে সিভিক এডুকেশনের বিষয়বস্তু নির্ধারণ প্রচেষ্টা চালান। একইভাবে প্লেটোর উত্তরসূরি অ্যারিস্টটল জ্ঞানের প্রসারতা, মৌলিকত্ব ও তার প্রভাব সম্পর্কিত আলোচনার মধ্য দিয়ে সিভিক এডুকেশনের ভিড় করে দেন। তাই প্রত্যক্ষ গণতন্ত্রের যুগ শেষে আজকের পরোক্ষ গণতন্ত্রে মানে ইনডাইরেক্ট ডেমোক্রেসি সিভিক এডুকেশনের গুরুত্ব বিদ্যমান কমেনি, বরং আধুনিক গণতান্ত্রিক জাতি রাষ্ট্রসমূহ সিভিক এডুকেশন নতুন মাত্রা লাভ করেছে। রাষ্ট্রযন্ত্রে প্রতিনিয়ত নিত্য নতুন সমস্যা উদ্ভূত হওয়ার মধ্য দিয়ে নাগরিক সচেতনতা যত বৃদ্ধি পেয়েছে, সিভিক এডুকেশনের লক্ষ্য ও উদ্দেশ্য আরো বিস্তার লাভ করেছে। সিভিক এডুকেশন লক্ষ্য ও উদ্দেশ্য। সিভিক এডুকেশনের লক্ষ্য ও উদ্দেশ্য। সিভিক এডুকেশন লক্ষ্য হলো একটি রাষ্ট্রে সুনাগরিক সৃষ্টি করা এবং
সমাজের প্রগতিশীলতার বিকাশের সম্পন্ন করা। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যেন জাতীয় আদর্শ, আশা-আকাঙ্ক্ষা ও ঐতিহ্যের প্রতি অনুরাগ হয় এবং স্বদেশ ও তার জনগণের কল্যাণ চেতনায় দেশপ্রেমিক নাগরিক হয়ে ওঠে। সিভিক এডুকেশনের মাধ্যমে জাতীয় গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবোধ, সাম্য, মৈত্রী, সহনশীলতা, সামাজিক ন্যায়বিচার, দেশপ্রেম, শ্রমের মর্যাদা, পারস্পরিক সমঝোতা ও শ্রদ্ধা প্রভৃতির প্রতি যাতে নাগরিকের মমত্ববোধ তৈরি হয় এবং সমস্ত জীবনে এর সামগ্রিক প্রতিফলন ঘটে তা সিভিক এডুকেশনের অন্যতম লক্ষ্য। মৌলিক মানবাধিকার স্বরূপ স্বাধীনতার সঠিক অর্থ, মানব সত্তার প্রকৃত মর্যাদাবোধ ইত্যাদি। আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিভাবে নির্ধারিত হয় এ ব্যাপারে নাগরিককে সুস্পষ্ট ধারণা সিভিক এডুকেশনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নতি ও রাজনৈতিক প্রগতির সঙ্গে নাগরিক সমাজকে সংযুক্ত করাও সিভিক এডুকেশনের অন্যতম উদ্দেশ্য। স্বাধীন চিন্তা, সৃজনশীলতা, সংগঠন ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের উপর সিভিক এডুকেশনের জোর দেয়। অনুকরণ প্রবণতা, আত্মবিস্মৃতি, চিন্তা ক্লিষ্টতা ইত্যাদি পরিহারের মাধ্যমে আত্ম উপলব্ধি, অনুসন্ধিৎসু মনন নির্মাণ, স্বাধীনভাবে সত্যানুসন্ধানের প্রতি নাগরিকের দৃষ্টি আকর্ষণের জোর প্রচেষ্টা চালায় সিভিক এডুকেশন। উপযুক্ত উদ্দেশ্যসমূহ ছাড়াও সিভিক এডুকেশনের রাষ্ট্রের ধর্মীয় নীতি, জাতি বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সমান অধিকার ও সুযোগ সুবিধার কথা বলে। সর্বোপরি বলা যেতে পারে, রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী নাগরিক মণ্ডলীর জন্য রাষ্ট্রীয় নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ও সুসমন্বিত মানব জীবনের জন্য প্রয়োজনীয় মূল্যবোধ বিকাশের ব্যবস্থা করাই সিভিক এডুকেশনের মূল উদ্দেশ্য। সিভিক এডুকেশনের প্রয়োজনীয়তা। বিশ্বের উন্নত দেশসমূহে গণতন্ত্রের সঙ্গে নাগরিক বন্ধন বেশি শক্তিশালী বলা যেতে পারে। ওই সকল দেশে নাগরিকদের সমাজ স্বীকৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ উদ্বুদ্ধ করার প্রয়োজনে রাষ্ট্র সর্বদাই চেষ্টা চালায়। এই প্রচেষ্টা হলো নাগরিকদের সিভিক এডুকেশন দেয়া। সিভিক এডুকেশন ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক ও আর্থিক বিষয়ের পরিপূর্ণ বিকাশ চায়। এছাড়াও 4 ধরনের নাগরিকতার মাধ্যমে ব্যক্তিকে পূর্ণাঙ্গ রূপে দেখতে চায়। এই 4 ধরনের নাগরিকতা হলো পরিবারের নাগরিকতা, বিদ্যালয়ের নাগরিকতা, দেশের নাগরিকতা এবং আন্তর্জাতিক নাগরিকতা। এখানেই সিভিক এডুকেশনের অনস্বীকার্যতা প্রকাশ পায়। সিভিক এডুকেশন ব্যক্তির মহাপ্রাণ ও কর্মকে গণতান্ত্রিক আদর্শের দ্বারা সিঞ্চিত করে প্রত্যেক ব্যক্তিকে গণতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃত নাগরিক গড়ে তোলে। গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধের সিক্ত নাগরিক নিজের এবং অন্যের স্বার্থ, অধিকার ও কর্তব্য সম্পর্কে সমভাবে সচেতন হয়। রাষ্ট্র এবং রাষ্ট্রের অভ্যন্তরস্থ জনগোষ্ঠীর সামাজিক, আপনার একটু আমার এই মুহূর্তে উচ্চারণ করতেই কেমন জানি লাগতেছে, অভ্যন্তরস্থ জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সামাজিক সমস্যার সমাধান কল্পে সচেতন অংশগ্রহণে তৎপর হয়। গণতান্ত্রিক মূল্যবোধে উদ্বুদ্ধ নাগরিকের সাথে অপরন্ত আত্মবিশ্বাস ও সুন্দর বিশ্ব গড়ে তোলার স্বপ্নে। সার কথা, সিভিক এডুকেশন নাগরিকের অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন উপর গুরুত্ব আরোপ করে। সিভিক এডুকেশনের মাধ্যমে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জাতীয় আদর্শ ঐতিহ্যের প্রতি অনুরক্ত এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠে। নাগরিক ও গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের বিকাশ সাধনই সিভিক এডুকেশনের প্রধান লক্ষ্য।
এই কথাটা হাইলাইট করা দরকার। নাগরিক ও মানবিক মূল্যবোধের বিকাশ সাধনই সিভিক এডুকেশনের প্রধান লক্ষ্য। আচ্ছা, এখন পার্ট 3 পড়বো আমরা। পার্ট 3 এর আগে কিছু নৈবেদিক আছে, প্রশ্ন আছে, সে বিষয়ে একটু দেখে নেব। সিভিক এডুকেশন হলো গণতন্ত্রের বিকাশ। নিচে যেহেতু ইডিআই আছে, এই যে গণতন্ত্রের বিকাশ 1 নম্বর। 2 নম্বর, সিভিক এডুকেশনের ভিত গড়েন কে? সম্ভবত অ্যারিস্টটল। 2 এর গ, অ্যারিস্টটল। এনসাইক্লোপিডিয়া অফ এডুকেশনাল রিসার্চ গ্রন্থের লেখক কে? হ্যারিস। ক, সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। সিভিক এডুকেশন বলতে কি বোঝেন? উপরে দেয়া আছে, আগে আমি পড়েছি। সিভিক এডুকেশনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন, সেটাও দেয়া আছে। রচনামূলক প্রশ্ন। সিভিক এডুকেশনের লক্ষ্য উদ্দেশ্য সমূহ আলোচনা করুন, এটাও উপরে আগেই দেয়া আছে। সহায়ক গ্রন্থ, রবার্ট লিচ, হিস্ট্রি অফ এডুকেশনাল থট, নিউ ইয়র্ক, দ্য আমেরিকান বুক কোম্পানি, 1950। তারপরে কর্টার ভি গুড, ডিকশনারি অফ এডুকেশন, নিউ ইয়র্ক, দ্য ম্যাকগ্র-হিল বুক কোম্পানি, 1951। এসব বই থেকে নেওয়া হয়েছে। এখন আসি দূরশিক্ষণ, পার্ট 3, ডিস্টেন্স এডুকেশন। মানে দূর থেকে যেসব আর কি শিক্ষা গ্রহণ করে সেটাকে দূরশিক্ষণ বলে, এরকম কিছু হয়তো। উদ্দেশ্য, এ পাঠটি পড়ে আপনি দূরশিক্ষণ কি তা ব্যাখ্যা করতে পারবেন, দূরশিক্ষণের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবেন, মডিউলার পদ্ধতি সম্পর্কে বলতে পারবেন, কোর্স টিম কি তা বর্ণনা করতে পারবেন। বর্তমান বিশ্বে শিক্ষা এখন শুধু শিক্ষক ও শ্রেণীকক্ষ কেন্দ্রিক নয়। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, টেলিযোগাযোগ, ডাক ব্যবস্থা এবং অডিও ভিডিও ক্যাসেট প্রভৃতি আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষাকে নিয়ে এসেছে মানুষের দোরগোড়ায়। দক্ষ ও মেধাবী শিক্ষককে দিয়ে একসঙ্গে হাজার হাজার মানুষকে শিক্ষিত করে তোলা এবং জ্ঞানের ব্যাপারে প্রসার ঘটানোর ক্ষেত্রে দূরশিক্ষণ শিক্ষা পদ্ধতির ভূমিকা অনস্বীকার্য। মানুষের নিরলস গবেষণা ও চিন্তা ভাবনার ফসল হচ্ছে দূরশিক্ষণ শিক্ষা পদ্ধতি। দূরশিক্ষণ বলতে সাধারণ অর্থে দূরে বসে শেখার কাজটি বোঝানো হয়। এই দূরে বসে শেখার কাজটি মূলত নিজের শেখারই কাজ। পরিচালিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীরা প্রধানত শ্রেণীকক্ষে শিক্ষা গ্রহণ করে থাকেন। শিক্ষক ও শিক্ষার্থীর নৈকট্য ও সান্নিধ্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য। শিক্ষক এখানে ছাত্রছাত্রীদের সামনে সরাসরি পাঠ উপস্থাপন করেন। দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা মূলত নিজে পড়ে, নিজে শিখেন। শিক্ষকের সশরীরে উপস্থিত কিংবা সশরীরে সহযোগিতা প্রদানের সুযোগ এখানে কম। দূরশিক্ষণ ব্যবস্থায় শিক্ষার্থীরা বিশেষভাবে লিখিত পাঠ্য বই পড়ে, টিউটোরিয়াল ক্লাসে যোগ দিয়ে টিভি, রেডিওর মাধ্যমে বিশেষ বিশেষ অনুষ্ঠান দেখে বা শুনে শিক্ষা লাভ করে থাকেন। সার্বক্ষণিক শিক্ষকের প্রয়োজন যেন না থাকে, সেই উদ্দেশ্যেই স্বশিক্ষণ পদ্ধতি প্রণয়ন করা হয়। আমরা বলতে পারি, বিশেষভাবে তৈরি উপকরণের মাধ্যমে যে শিক্ষা প্রদান করা থাকে তাকে দূরশিক্ষণ বলে। এই যে এটা একটু হাইলাইট করতে হবে। আমরা বলতে পারি, বিশেষভাবে তৈরি উপকরণের মাধ্যমে যে শিক্ষা প্রদান করা হয় তাকে দূরশিক্ষণ বলা হয়। দূরশিক্ষণ পদ্ধতির মূল কথা হলো ঘরে বসে পাঠ। এটাও হাইলাইট করা যায়। শিক্ষার্থীর সুবিধা মতো আপন গতিতে পড়াশোনা করবেন। শিক্ষার্থীর সুবিধা মতে আপন গতিতে পড়াশোনা করবেন। দূরশিক্ষণের সাধারণ বৈশিষ্ট্য: জীবনব্যাপী শিক্ষার সুযোগ উন্মুক্ত করে, শিক্ষার বিষয় ও সময় অনেক প্রসারিত, শিক্ষার্থীর দায়িত্ব ও স্বাধীনতা অনেক বেশি, শিক্ষকের সান্নিধ্য প্রায় অনুপস্থিত, সহপাঠীদের সাথে যোগাযোগ কম, বিশেষভাবে এডুকেশনাল টেকনোলজির ব্যাপক ব্যবহার, বিশেষভাবে লেখা বইগুলো শিক্ষকের ভূমিকা পালন করে, নিজের সুযোগ ও সময় মতো পড়া।
মডিউলার পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতি আধুনিকরণের প্রচেষ্টায় মডুলার পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। মডুলার পদ্ধতি একটি দূরশিক্ষণ পদ্ধতি। দূরশিক্ষণ ও মডুলার পদ্ধতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বশিক্ষণ পাঠের জন্য বইগুলো মডুলার পদ্ধতিতে লেখা হয়। মডুলার একটি স্বয়ংসম্পূর্ণ পূর্ণাঙ্গ পাঠ্যসামগ্রী। এতে পাঠ্য বইয়ের বিষয় এমনভাবে সাজানো থাকে যাতে শিক্ষার্থীর বিষয়বস্তু সহজে আয়ত্ত করতে পারে। এই পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য হলো বইগুলো একাধারে পাঠ্য বই ও শিক্ষকের ভূমিকা পালন করে। বইগুলোতে পাঠ ও বাড়ির কাজ, মূল্যায়ন, এমনকি পরীক্ষার প্রস্তুতির বিষয় এমনভাবে লেখা থাকে যে মনে হয় শিক্ষার্থীকে একটি নির্দিষ্ট ছকে ফেলে পাঠদান করা হচ্ছে। তাই মডিউল পদ্ধতিতে লেখা বইগুলোকে প্রোগ্রামড বই বলা চলে। এটুকু হাইলাইট করা খুব জরুরি। এখানে শিক্ষার্থীকে পাঠে আগ্রহী, পাঠে অনুধাবনের সহায়তা, পাঠের দৈনন্দিন অগ্রগতি পর্যবেক্ষণ ও শিক্ষা গ্রহণের সম্পন্ন করা নির্মিত প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। এ ব্যবস্থায় শিক্ষার্থী নিজের চেষ্টায় শিখতে পারবে এবং নিজের শেখার সময় অনুযায়ী শেখার স্বাধীনতা লাভ করে। পূর্বে উল্লেখ করা হয়েছে মডিউল হচ্ছে নিজে নিজে শেখার একটি সুন্দর স্বশিক্ষণ পদ্ধতি। পাঠ্য সামগ্রী শেখার সময় মনে রাখতে হবে শিক্ষার্থীকে সহায়তা করার জন্য শিক্ষক বা অন্য কোনো বিজ্ঞ ব্যক্তির উপস্থিত নেই। এজন্য পাঠগুলোকে সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় রচনা করতে হয়। পাঠ্য সামগ্রীর গুণগত মানের দিকেও লেখক অবশ্য লক্ষ্য রাখতে হবে। পাঠ বিন্যাসের সময় খেয়াল রাখতে হবে যেন বিষয়বস্তু সহজ থেকে কঠিনের ক্রম অনুসারে সাজানো হয়। এতে শিক্ষার্থী এক পাঠ থেকে পরবর্তী পাঠে যাওয়ার জন্য আগ্রহী হবেন। একটি ভালো মডিউলে নিম্নলিখিত বৈশিষ্ট্য থাকা উচিত বলে শিক্ষাবিদগণ মনে করেন। মডিউল একটি স্বয়ংসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ পাঠ্যসামগ্রী। মডিউল শিক্ষার্থীদের পাঠে আগ্রহী সৃষ্টি করবে। মডিউল বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত হবে। মডিউল ভাষা সহজ সরল, সঠিক ও সুস্পষ্ট হবে। উপস্থাপনার ছবি, চার্ট, গ্রাফের ব্যবস্থা করা উচিত। প্রশিক্ষণ সামগ্রী এমন হতে হবে যাতে শিক্ষার্থী প্রতিটি ধাপ পাঠ করার পর মূল্যায়ন করতে পারে। বিষয়বস্তু ছোট ছোট পাঠে সাজাতে হবে। স্বশিক্ষণ পাঠ্য সামগ্রী লেখার ধরন প্রচলিত পাঠ সামগ্রীর চেয়ে একটু ভিন্নতর হয়ে থাকে। মডিউলার পদ্ধতি পাঠের বিষয়বস্তুকে কয়েকটি ইউনিটে ভাগ করা হয়। ইউনিট হলো একটি অধ্যায়। 3 ক্রেডিট কোর্সকে 9 থেকে 12টি ইউনিটে ভাগ করা হয়। ইউনিটের সাধারণ উদ্দেশ্য 3টি: 1 জ্ঞান, 2 দক্ষতা, 3 দৃষ্টিভঙ্গি। ইউনিটগুলোকে কয়েকটি পাঠে সুবিন্যস্ত করা হয়। ইউনিটের শুরুতে থাকে ভূমিকা ও পাঠের শুরুতে থাকে উদ্দেশ্য। একটি পাঠে 40-45 মিনিট সময় লাগবে বলে ধরে নেওয়া হয়। শিক্ষার্থীদের কাছে একটি পাঠ বিশ্ববিদ্যালয়ে একটি প্রথাগত ক্লাসের সমান ধরা হয়। এই হিসাবে 45 মিনিটের 15টি পাঠ নিয়ে একটি ক্রেডিট ঘন্টা নির্ধারিত হয়। লক্ষ্য রাখতে হবে যেন একটি পাঠ অতিরিক্ত বড় না হয়। প্রতিটি পাঠের শুরুতে লেখককে পাঠের উদ্দেশ্য লিখতে হয়। এই উদ্দেশ্যকে আচরণিক উদ্দেশ্য বলা হয়। নির্দিষ্ট বিষয়বস্তু আয়ত্ত করলে শিক্ষার্থী কি জানতে পারবে তা বিশেষভাবে লেখা থাকবে। আমি আগেই বলেছি যে যেহেতু একটা ইউনিটে 5টি পার্ট, 3টা ইউনিট মিলে একটা ক্রেডিট, আর এই কোর্সটা 45টা পার্ট নিয়ে হচ্ছে। তো ইউনিট যেহেতু 9টা, 3 ইউনিট মিলে এক ক্রেডিট, 9টা ইউনিটে হলো 3 ক্রেডিট করে। সেই কথাই এখানে বলছে যে কোর্স টিম। এখন আসি কোর্স টিম। দূরশিক্ষার জন্য লিখিত পাঠ্য সামগ্রী, মানে আমি ইন্ডেক্সে ওই যে ইউনিট নিয়ে যে সব আলোচনা করছিলাম সেখানে বলছিলাম দূরশিক্ষার জন্য লিখিত পাঠ সামগ্রী সাধারণত একটি দলবদ্ধ প্রচেষ্টার ফল। এই দলকে কোর্স টিম বলা হয়। কোর্স লেখক, সমন্বয়কারী, রচনা শৈল সম্পাদক, রেফারি, গ্রাফিক্স ডিজাইনার, কম্পিউটার অপারেটর,
প্রমুখ ব্যক্তিদের সমন্বয়ে কোর্স টিম গঠন করা হয়। ১. সমন্বয়কারী: বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ একজন শিক্ষক এই দায়িত্বে থাকেন। তিনি কোর্সটির সার্বিক দায়িত্বে নিয়োজিত থাকেন এবং গুণগত মানের দিকে লক্ষ্য রাখেন। কোর্স লেখক: কোর্স লেখক হবেন কোনো এক বিষয়ে বিশেষজ্ঞ। তিনি প্রধান ভূমিকা পালন করে থাকেন। ৩. রচনাশৈল সম্পাদক: লেখকের কাছ থেকে কোর্সের পাণ্ডুলিপি সংগ্রহ করা থেকে বইটি চূড়ান্ত রূপ দেওয়ার কাজটি করেন রচনাশৈল সম্পাদক। সম্পাদনা: একটি বইয়ের গুণগত মান নির্ভর করে সম্পাদকের উপর। পাঠ্য সামগ্রীর যথার্থ কিনা, উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা, বিন্যাসক্রম, যোগসূত্র ও শিরোনাম অর্থপূর্ণ কিনা এ বিষয়ে সম্পাদক যাচাই করেন। নিম্নের বিষয়গুলো সম্পাদনার অন্তর্ভুক্ত: উদ্দেশ্য, পাঠের গ্রহণযোগ্যতা যাচাই করা, তথ্যের শুদ্ধতা যাচাই করা, বানানের শুদ্ধতা। ৫. রেফারি: রেফারি কোর্সের বিষয়বস্তু যথার্থ কিনা এ ব্যাপারে রেফারি মতামত দিয়ে থাকেন। রেফারি একজন বিষয় বিশেষজ্ঞ। গ্রাফিক্স ডিজাইনার: বইয়ের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ছবি, চিত্র, গ্রাফ, কার্টুন এসব ব্যাপারে লেখক পরামর্শ ও সহায়তা দান করে থাকেন লেখককে। কম্পিউটার অপারেটর: বইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত আধুনিক পদ্ধতিতে কম্পিউটার কম্পোজ এবং অলংকরণ করে থাকেন। এভাবে কোর্সটি টিমের মাধ্যমে গুণগত ও মানসম্মতভাবে বইয়ের কাজ সম্পন্ন করা হয়। সার কথা: বর্তমান দুনিয়ার দূরশিক্ষণ শিক্ষা পদ্ধতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। দূরশিক্ষণ পদ্ধতিতে মুদ্রিত পাঠ্য সামগ্রী এমনভাবে প্রস্তুত করতে হবে যেন শিক্ষার্থী নিজের চেষ্টায় পড়ালেখা করে শিক্ষণীয় বিষয় শিখতে পারে। শেখার ব্যাপারে শিক্ষক বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা শিক্ষার্থীগণ সাধারণত খুব একটা পায় না। এ পদ্ধতিতে শিক্ষার্থীদের শেখার সুযোগ সৃষ্টি করা হয়। তাদের শেখার জন্য লাইব্রেরি, ল্যাবরেটরি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে সে সকল সুযোগ সুবিধা গ্রহণ করে নিজেরা শিক্ষা সম্পন্ন করবে। এখন আসি নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আর কি। পাঠ্যোত্তর মূল্যায়ন নৈর্ব্যক্তিক প্রশ্ন, সঠিক উত্তর লিখুন। দূরশিক্ষণ কাজটি মূলত ঘরে বসে শেখার কাজ, নিজে নিজে শেখার কাজ, বই পড়ার কাজ, রেডিও শোনার কাজ, নিজে নিজে শেখার কাজ দূরশিক্ষণ পদ্ধতি। মডিউলার কি হবে? খ দেখি, হ্যাঁ, একের খই আছে। তারপর ২, মডিউলার সামগ্রী কোন ভূমিকা পালন করে? শিক্ষকের। পাঠ সামগ্রী কোন ভূমিকা পালন করে? শিক্ষকের। বই ও শিক্ষকের। বিদ্যালয়ের। সম্ভবত ক হইতে পারে। ২ এর গ দিছে, তার মানে বই ও শিক্ষকের মডিউলার পদ্ধতি। পাঠ সামগ্রী। ৩, ইউনিট হলো একটি পাঠ, একটি অধ্যায়। ভূমিকা একটি মডিউল, একটি অধ্যায়। খ, ৩ এর খ হবে। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। দূরশিক্ষণ বলতে কি বোঝায়? ওই যে আগেই পড়েছি। দূরশিক্ষণের সাধারণ বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। আগেই পড়েছি। মডিউলার পদ্ধতি কাকে বলে? আগে পড়েছি। সহায়ক গ্রন্থ দেখে নেবেন। এখন আসি ৪, নাগরিকতার স্বরূপ। এই পাঠ শেষে উদ্দেশ্য। এই পাঠ শেষে আপনি নাগরিক ও নাগরিকতা সম্পর্কে আলোচনা করতে পারবেন। নাগরিকতা অর্জনের পদ্ধতিসমূহ বর্ণনা করতে পারবেন। দ্বি-নাগরিকত্ব কি তা ব্যাখ্যা করতে পারবেন। নাগরিকতার বিলোপের কারণসমূহ বর্ণনা করতে পারবেন। এ বিষয় আর কি। সাধারণ অর্থে নগরের অধিবাসীকে নাগরিক বলা হয়। হাইলাইট: যেমন ইসলামাবাদের নাগরিক, দিল্লির নাগরিক, ঢাকার নাগরিক ইত্যাদি। কিন্তু জাতীয় রাষ্ট্রের উদ্ভবের ফলে নাগরিক পরিচয় রাষ্ট্রকে কেন্দ্র করেই নির্ধারিত হয়। যেমন বাংলাদেশের নাগরিক, পাকিস্তানের নাগরিক, ভারতের নাগরিক ইত্যাদি। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের মতে সেই ব্যক্তি নাগরিক যে নাগর রাষ্ট্রের শাসন কার্যে সক্রিয় অংশগ্রহণ করেন। তার সামনে ছিল নগর রাষ্ট্রের আদর্শ। কিন্তু আধুনিক কালে বিপুল জনসংখ্যা বিশিষ্ট জাতীয় রাষ্ট্রের সকল নাগরিকের প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। তাই নাগরিকতার ধারণা পরিবর্তিত
হয়েছে এবং নাগরিকতা শব্দটি ব্যাপক অর্থ ব্যবহৃত হয়। বর্তমানকালে যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্রের কর্তৃক প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে তাকে নাগরিক বলা হয়। এটি হলো পূর্ণাঙ্গ সম্ভবত বর্তমানকালে। এখান থেকে এখানে হাইলাইট। মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সমাজ ব্যবস্থার ক্রমবিকাশ ও মানুষের সাথে সাথে নাগরিকতার ধারণা ও পরিবর্তিত হয়েছে। একটি সমাজের সদস্য হিসেবে মানুষ যে ক্ষমতা রাজনৈতিক মর্যাদা ভোগ করে তাই নাগরিকতা। প্রাচীন গ্রিক সভ্যতার যুগে নাগরিকতা ব্যক্তির গুণ ও মর্যাদার সঙ্গে জড়িত ছিল, কিন্তু বর্তমানকালে বা আধুনিক সভ্যতায় রাষ্ট্রের সকল সদস্যের সেই নাগরিকতার সঙ্গে কম বেশি জড়িত। অধ্যাপক লাস্কির মতে নাগরিকতা সার্বক্ষণিক কল্যাণের জন্য ব্যক্তির সুচিন্তিত হবে এবং সম্ভবত নাকি সুচিন্তিত বিচার বুদ্ধির প্রয়োগ। আধুনিক বিচারে নাগরিকতার বৈশিষ্ট্য: রাষ্ট্রের সদস্য হওয়া, স্থায়ীভাবে বসবাস করা, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা ও আইন মেনে চলা, রাষ্ট্রের প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করা, রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা। নাগরিকতা অর্জনের পদ্ধতি সমূহ: দুটি পদ্ধতিতে নাগরিকতা অর্জন করা যায়, যথা জন্মসূত্রে নাগরিকতা অর্জন, অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন। জন্মসূত্রে নাগরিকতা অর্জন: যারা জন্মগতভাবে বাই বার্থ নাগরিকতা অর্জন করে তাদেরকে জন্মসূত্রে নাগরিক বলা হয়। জন্মসূত্রে নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি রয়েছে, একটি জন্মনীতি, অপরটি জন্মস্থান নীতি। জন্মনীতি আর একটা জন্মস্থান নীতি। জন্মনীতি অনুসারে মাতা পিতার নাগরিকত্ব দ্বারাই সন্তানের নাগরিকত্ব নির্ধারণ করা হয়। এরূপ নাগরিকতা নির্ধারণের মানদণ্ড হলো রক্তের সম্পর্ক। সন্তান যে স্থানে জন্মগ্রহণ করুক না কেন, মাতা পিতা যে দেশের নাগরিক, সন্তান সে দেশের নাগরিক বলে গণ্য হবে। ইতালি, জাপান, ফ্রান্স আমি একটু অসুস্থ যদিও। ইতালি, জাপান, ফ্রান্স, পাকিস্তান প্রভৃতি দেশের নাগরিকতার ক্ষেত্রে জন্মনীতি অনুসরণ করে থাকে। তারপরে জন্মস্থান নীতি অনুসারে জন্মস্থানই সন্তানের নাগরিকত্ব নির্বাচন করে। জন্মস্থান নীতি অনুসারে জন্মস্থানই সন্তানের নাগরিকত্ব নির্বাচন করে থাকে। এই নীতি অনুযায়ী সন্তান যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। মাতা পিতার নাগরিকত্ব সন্তানের উপর কোনো প্রভাব বিস্তার করে না। যুক্তরাজ্য প্রভৃতি দেশে এ নীতি অনুসৃত হয়। অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন: যারা অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব লাভ করে তাদের অনুমোদন সূত্রে নাগরিক বলা হয়। কতকগুলো শর্ত সাপেক্ষে অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন করা যায়: ক. বিবাহ, খ. দীর্ঘদিন যাবৎ বাস করা, গ. চাকরি গ্রহণ করা, ঘ. সম্পত্তি ক্রয় করা, সেনাবাহিনীতে যোগ করা, চ. ভাষা জ্ঞান, ছ. ইচ্ছা প্রকাশ করা ইত্যাদি। দ্বি-নাগরিকত্ব: একজন লোক একই সাথে দুটি রাষ্ট্রের নাগরিক হওয়াকে দ্বি-নাগরিকত্ব বলা হয়। জন্মনীতি ও জন্মস্থান নীতি এই উভয় প্রচলিত থাকায় দ্বি-নাগরিকত্বের সৃষ্টি হয়। যেমন ফ্রান্সের নাগরিকত্বের ক্ষেত্রে জন্মনীতি অনুসরণ করে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র
জন্মস্থান নীতি অনুসরণ করে। ফ্রান্সের কোনো সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে সে সন্তান ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের উভয় দেশের নাগরিক বলে গণ্য হবে। এভাবে দ্বিনাগরিকত্বের সৃষ্টি হয়। দ্বিনাগরিকত্বের ক্ষেত্রে শিশুর বায়ুপ্রাপ্তির পর সে যে রাষ্ট্রের নাগরিক হতে চায় সেই রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারে। নাগরিকতার লাভ। নাগরিকতা অর্জনের যেমন বিভিন্ন পদ্ধতি রয়েছে তেমনি কতগুলো কারণে নাগরিকতার লাভ হতে পারে। সাধারণত নিম্নলিখিত কারণে নাগরিকতা বিলুপ্ত হয়। এক, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো অপরাধ ও ষড়যন্ত্র করলে নাগরিকতা বিলুপ্ত হতে পারে। কোন 2, কোনো নাগরিক স্বেচ্ছায় নাগরিকত্ব ত্যাগ করলে তার নাগরিকত্ব লোপ পায়। 3, সামরিক বাহিনী এর কোনো লোক রাষ্ট্রদ্রোহিতামূলক কাজ ও গুরুতর অপরাধ করলে তার নাগরিকতা বিলুপ্ত হতে পারে। 4, কোনো নাগরিক দীর্ঘদিন যাবৎ নিজ রাষ্ট্র থেকে অনুপস্থিত থাকলে তার নাগরিকতা লোপ পায়। 5, কোনো স্ত্রী যদি অন্য রাষ্ট্রের নাগরিক কোনো স্ত্রীলোক যদি অন্য রাষ্ট্রের নাগরিক বিয়ে করে তবে সে নিজ দেশের নাগরিকত্ব হারায়। অবশ্য জাপানে কোনো মহিলাকে অন্য দেশের পুরুষ বিয়ে করলে তাকে জাপানি নাগরিকত্ব গ্রহণ করতে হয়। পুরুষ তার নিজ দেশের নাগরিকত্ব হারাবে। আচ্ছা আচ্ছা, তার মানে জাপানে যেয়ে বিয়ে করতে হবে। ভাই, জাপানে যেয়ে বিয়ে করো, তুই বাংলাদেশের নাগরিক থেকে ক্যান্সেল হয়েছে বা ওই দেশের নাগরিকত্ব তোমার নিতে হবে। ভালো খবর পেলাম একটা। সার কথা, যে ব্যক্তি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং বিনিময়ে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে তাকে নাগরিক বলা হয়। কত সুন্দর কথা বলে দিচ্ছে নাগরিক কাকে বলে। আচ্ছা, এখন আসি নৈতিক প্রশ্নগুলা। রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল, আমরা পড়ছি। স্থান নীতি অনুসরণ করে। জন্মস্থান সম্ভবত ইতালি। দেখি কে 2 নম্বরে কি 2 নম্বরে গ দিছে যুক্তরাজ্য। হা, জন্মস্থান দিচ্ছে হলো যুক্তরাষ্ট্র এরা। জাতীয় রাষ্ট্রের ক কি দিছে, ক নম্বরে গ অ্যারিস্টটল। 3 নম্বর, জাতীয় রাষ্ট্রের উদ্ভবের ফলে নাগরিক পরিচয় ঘটে। এই জাতীয় রাষ্ট্রের উদ্ভবের ফলে নাগরিক পরিচয় ঘটে সমাজকে কেন্দ্র করে, রাষ্ট্রকে কেন্দ্র করে, নাগরিককে কেন্দ্র করে, সংস্থাকে কেন্দ্র করে, রাষ্ট্রকে কেন্দ্র করে। খ, এই যে 3 খ, রাষ্ট্রকে কেন্দ্র করে। জন্মনীতি অনুসরণ করে, জন্মস্থান নীতি অনুসরণ করে তারা, আর জন্মনীতি অনুসরণ করে কিনা পাকিস্তান, ভারত, দুজনই পাকিস্তান। আচ্ছা, গ পাকিস্তান দিচ্ছে। তারপর আসি রচনামূলক প্রশ্ন। নাগরিকতা অর্জনের পদ্ধতি সমূহ আলোচনা করুন। উপরে তো আগেই পড়ছি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, দ্বিনাগরিকত্ব বলতে কি বোঝায়? সেটা জন্মস্থান নীতি ও জন্ম নীতি, এই দুইটারই নাগরিকত্ব বোঝায়, এরকম কিছুই। নাগরিকতার বিলাপের কারণ সমূহ লিখন, ওই যে উপরে পড়ছি। খুব সহজ সহজ প্রশ্ন, সহায়ক গ্রন্থ, এই যে এগুলো দেখে নেবেন। তারপর আসি পার্ট 5, আমাদের সর্বশেষ পার্ট আজকের। এই যে পার্ট 5, সুনাগরিকের গুণাবলী ও বিশ্ব নাগরিকতা। উদ্দেশ্য, এই পাঠ শেষে আপনি সুনাগরিকের সংজ্ঞা ও গুরুত্ব সম্পর্কে বলতে পারবেন, সুনাগরিকের গুণাবলী বর্ণনা করতে পারবেন, বিশ্ব নাগরিকতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবেন। সাধারণভাবে গণতান্ত্রিক সমাজের বিকাশের জন্য আবশ্যকীয় গুণাবলী যে নাগরিকদের মধ্যে বিদ্যমান তাকে সুনাগরিক বলা হয়। কত সুন্দর সংজ্ঞা। একটি দেশ জাতির সুখ্যাতি ও অগ্রগতির নাগরিকের গুরুত্ব অপরিসীম। সুনাগরিক দেশের ও জাতির মূল্যবান সম্পদ। একটি রাষ্ট্রের মান, মর্যাদা ও শৌর্য বীর্যের জ্বলন্ত প্রতীক
হলো সুনাগরিকবৃন্দ। এজন্যই বিভিন্ন চিন্তাবিদ ও রাষ্ট্রবিজ্ঞানীগণ সমাজের সার্বিক কল্যাণে সুনাগরিকের কতকগুলো গুণাবলীর কথা বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন। সুনাগরিক ছাড়া সমাজ সুন্দর ও সার্থক হতে পারে না। অধ্যাপক ই এম হোয়াইটের মতে সুনাগরিকের গুণাবলী হলো জ্ঞান, প্রজ্ঞা ও নিষ্ঠা। সুনাগরিকের গুণাবলী সম্বন্ধে লর্ড ব্রাইসের অভিমত প্রাণিধানযোগ্য। তার মতে সুনাগরিকের তিনটি গুণ থাকা আবশ্যক। গুণগুলো হলো বুদ্ধি, আত্মসংযম ও বিবেক। লর্ড ব্রাইস ও এম হোয়াইট সুনাগরিকের বৈশিষ্ট্যের চূড়ান্ত বিশ্লেষণ একই ধরনের উক্তি করেছেন। নিম্নে সুনাগরিকের গুণাবলী সম্পর্কে আলোচনা করা হলো। বুদ্ধি, বুদ্ধিমত্তা সুনাগরিকের